রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আমি নিশা তারা বেগম, প্রভাষক, মহারাজপুর এসমা খাতুন চৌধুরী মহাবিদ্যালয়। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, নিরাপদে আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। প্রিয় শিক্ষার্থী, দীর্ঘদিন তোমরা ঘরে বন্দি, যদিও আজ আমাদের স্বাভাবিক জীবন অনেকটা সচল হয়ে গিয়েছে, আমরা অনেকটা স্বাভাবিক জীবনে ফিরে গিয়েছি, তারপরেও আমাদেরকে সাবধানে থাকতে হবে, আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং সর্বোপরি আমাদের পড়াশোনা অবশ্যই ঠিকমতো চালিয়ে যেতে হবে। আমরা অনলাইন ক্লাসে আজকে যে পথ চলা আমাদের, সেই পথ চলা ইনশাল্লাহ সামনে অব্যাহত থাকবে এবং তোমরা এই অনলাইন ক্লাসের মাধ্যমে আশা করি উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে যুক্তিবিদ্যা তৃতীয় পত্রে আরোহের প্রকারভেদ, ক্লাসিফিকেশন অফ ইন্ডাকশন। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় হচ্ছে অনুমান বা যুক্তি। তাহলে অনুমান কি? জানার মাধ্যমে অজানাকে জানার যে প্রক্রিয়া বা জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়ার যে প্রক্রিয়া, তাকেই আমরা অনুমান বলি। এই অনুমানের দুটো দিক। প্রিয় শিক্ষার্থী, অনুমানের দুটো দিক, একটি হচ্ছে অবরোহ অনুমান। অবরোহ অনুমান অবরোহ অনুমান এবং আরেকটি হচ্ছে আরোহ অনুমান। আরোহ অনুমান। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আরোহ অনুমান। তাহলে অবরোহ অনুমানটা কি? অবরোহ অনুমানটা হচ্ছে সার্বিক থেকে আমাদের বিশেষে গমন, অর্থাৎ সার্বিক যুক্তিবাক্য থেকে আমরা বিশেষ যুক্তিবাক্যে যে পদার্পণ করি তাকে বলা হচ্ছে অবরোহ। যেমন সকল মানুষ হয় মরণশীল, রহিম হয় একজন মানুষ, অতএব রহিম হয় মরণশীল। তাহলে এখানে আমরা সকল মানুষের মরণশীলতা পর্যবেক্ষণ করে আমরা একটি বিশেষ সিদ্ধান্তে উপনীত হয়েছি। আর আরোহ অনুমান হচ্ছে বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণের মাধ্যমে একটি সার্বিক সিদ্ধান্তে উপনীত হওয়া। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আরোহ অনুমান, আরোহের প্রকারভেদ। তাহলে আরোহের প্রকারভেদ আলোচনা করার আগে আজকে আলোচনার যে শিক্ষণ ফল সেটা আমরা একটু জেনে নিই, অর্থাৎ আজকে আলোচনা থেকে আমরা কী কী বিষয় জানতে পারব। আজকে আলোচনা থেকে আমরা প্রকৃত আরোহ কী, অর্থাৎ আরোহ যে দুই ভাগে ভাগ করা হয়েছে, সে আরোহের প্রকৃত আরোহ কী, অপ্রকৃত আরোহ কী, বৈজ্ঞানিক আরোহ কী, অবৈজ্ঞানিক আরোহ কী, সাদৃশ্য অনুমান এবং বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য, বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক আরোহের মধ্যে পার্থক্য, পূর্ণাঙ্গ আরোহ, যুক্তিসাম্যমূলক আরোহ, এই সমস্ত বিষয় নিয়ে আমরা জানতে পারব। তাহলে আমরা প্রথমে আসি আরোহের প্রকারভেদ। প্রিয় শিক্ষার্থী, মিলের পূর্ব পর্যন্ত আরোহকে তিন ভাগে ভাগ করা হয়েছে। মিলের পূর্ব পর্যন্ত আরোহ অনুমানকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে তোমার পূর্ণাঙ্গ আরোহ, পূর্ণাঙ্গ আরোহ, দুই নম্বর সাধারণ আরোহ, আর তিন নম্বর হচ্ছে তোমার বৈজ্ঞানিক আরোহ। বৈজ্ঞানিক আরোহ।
মিলের পূর্ব পর্যন্ত আরোহকে তোমার 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে পূর্ণাঙ্গ আরোহ, একটি হচ্ছে তোমার সাধারণ আরোহ বা আংশিক আরোহ, আরেকটা হচ্ছে তোমার বৈজ্ঞানিক আরোহ। কিন্তু মিলের পূর্ব পরে তোমার অর্থাৎ মিল আরোহকে 2 ভাগে ভাগ করেছে। মিল আরোহকে তোমার 2 ভাগে ভাগ করেছে। এটাই হচ্ছে তোমার আরোহের মূল প্রকারভেদ। অর্থাৎ আরোহকে যে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে প্রকৃত আরোহ আর একটি হচ্ছে তোমার অপ্রকৃত আরোহ। আরোহকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে তোমার প্রকৃত আরোহ অর্থাৎ ইন্ডাকশন প্রপার, আরেকটি হচ্ছে তোমার অপ্রকৃত আরোহ। অপ্রকৃত আরোহ ইমপ্রপার ইন্ডাকশন, ইমপ্রপার ইন্ডাকশন। তাহলে আমরা দেখলাম কি আরোহকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে তোমার প্রকৃত আরোহ আর একটি হচ্ছে তোমার অপ্রকৃত আরোহ। প্রকৃত আরোহ অর্থাৎ ইন্ডাকশন প্রপার আর অপ্রকৃত আরোহ অর্থাৎ ইমপ্রপার ইন্ডাকশন। তাহলে প্রথমে আমরা দেখি প্রকৃত আরোহ কি, অর্থাৎ প্রকৃত আরোহ কাকে বলে। প্রকৃত আরোহ কাকে বলে? প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, যে আরোহের প্রকৃত গুণ এবং প্রধান মৌলিক বৈশিষ্ট্য বর্তমান থাকে, তাকে প্রকৃত আরোহ বলে। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, যে আরোহের প্রিয় শিক্ষার্থী, যে আরোহের প্রকৃত গুণ এবং প্রধান মৌলিক বৈশিষ্ট্য বর্তমান থাকে, তাকে যে আরোহের প্রকৃত গুণ এবং মৌলিক বৈশিষ্ট্য বর্তমান থাকে, তাকে প্রকৃত আরোহ বলে। তাহলে প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, আরোহের মৌলিক বৈশিষ্ট্য, এখানে বলছে প্রধান মৌলিক বৈশিষ্ট্য বর্তমান থাকে। তাহলে প্রধান মৌলিক বৈশিষ্ট্যটা কি? অর্থাৎ আমাদেরকে কি করতে হবে? বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে
তোমার একটি সার্বিক সিদ্ধান্তে উপনীত হতে হবে। এখানে কি হবে, আমাদের একটি আরোহমূলক লম্ফ বর্তমান থাকবে, অর্থাৎ যে আরোহমূলক লম্ফ বর্তমান থাকে তাকেই তোমার বলা হচ্ছে প্রকৃত আরোহ। তাহলে এই আরোহমূলক লম্ফটা কি? প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, আমি কিছু মানুষের মরণশীলতা পরীক্ষা করলাম। প্রিয় শিক্ষার্থী, যেমন ধরো রহিম হয় মরণশীল, যেমন ধরো রহিম হয় মরণশীল, আবার করিম হয় মরণশীল, আমরা কিছু মানুষের দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে তোমার রহিম হয় মরণশীল, করিম হয় মরণশীল, রাম হয় মরণশীল, শ্যাম হয় মরণশীল, অতএব সকল মানুষ হয় মরণশীল। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো আমি সকল মানুষের মরণশীলতা কিন্তু পর্যবেক্ষণ করছি না, এবং সকল মানুষের মরণশীলতা কিন্তু পর্যবেক্ষণ করা আমাদের পক্ষে সম্ভব নয়। আমি কিছু মানুষের মরণশীলতা পর্যবেক্ষণ করে একটি সার্বিক সিদ্ধান্তে উপনীত হলাম। তাহলে এখানে আমি কি করলাম, এই যে কিছু মানুষের মরণশীলতা আমি পর্যবেক্ষণ করলাম এবং এখান থেকে একটি সার্বিক সিদ্ধান্তে উপনীত হলাম। তাহলে এই যে একটা আমি লাভ দিলাম, হ্যাঁ, এটাকেই বলা হচ্ছে আরোহমূলক লম্ফ। অর্থাৎ আমি যদি বলি যে যদি রহিম মরণশীল হয়, করিম মরণশীল হয়, রাম মরণশীল হয়, শ্যাম মরণশীল হয়, তাহলে আমি ধরে নিতে পারি যে পৃথিবীর সকল মানুষই মরণশীল হবে। আমার সকল মানুষের মরণশীলতা পর্যবেক্ষণ করার সম্ভব নয় বা আমার করার প্রয়োজনও নাই। আমি কিছু মানুষের মরণশীলতা পর্যবেক্ষণ করে আমি একটি সার্বিক সিদ্ধান্তে উপনীত হতে পারি যে সকল মানুষ হয় মরণশীল। তাহলে রহিম হয় মরণশীল, হ্যাঁ আমি যেটা বলছিলাম, রহিম হয় মরণশীল, করিম হয় মরণশীল, করিম হয় মরণশীল, রাম হয় মরণশীল, শ্যাম হয় মরণশীল, শ্যাম হয় মরণশীল, অতএব সকল মানুষ হয় মরণশীল। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, এই যে আমি এখানে রহিম হয় মরণশীল, করিম হয় মরণশীল, রাম হয় মরণশীল, শ্যাম হয় মরণশীল, অতএব সকল মানুষ হয় মরণশীল। তাহলে এই যে আমি এখানে কিছু মানুষের মরণশীলতা পর্যবেক্ষণ করে একটি সার্বিক সিদ্ধান্তে উপনীত হয়েছি যে সকল মানুষ হয় মরণশীল। তাহলে এই যে আমি কিছু মানুষের মরণশীলতা পর্যবেক্ষণ করে আমি সকল মানুষের মরণশীলতার সিদ্ধান্ত নিয়েছি। তাহলে এখানে আমি কি করেছি, এখানে আমি সব মানুষের মরণশীলতা কিন্তু পর্যবেক্ষণ করিনি। তাহলে আমি কিছু মানুষের মরণশীলতা পর্যবেক্ষণ করেছি এবং এখান থেকে একটি লাভ দিয়ে আমি কি করেছি, একটি সার্বিক সিদ্ধান্তে উপনীত হয়েছি। তাহলে এটাকে বলা হচ্ছে আরোহমূলক লম্ফ, অর্থাৎ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে একটি সার্বিক সিদ্ধান্তে উপনীত হওয়ার যে প্রক্রিয়া, সেটাকেই বলা হচ্ছে প্রকৃত আরোহ। তাহলে প্রিয় শিক্ষার্থী, প্রকৃত আরোহ কি সেটা তো আমরা তাহলে বুঝতে পারলাম। এবার আমরা দেখি
প্রিয় শিক্ষার্থী, এই প্রকৃত আরোহকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রকৃত আরোহকে 3 ভাগে ভাগ করা হয়েছে, বা প্রকৃত আরোহ 3 প্রকার। একটা হচ্ছে তোমার বৈজ্ঞানিক আরোহ, বৈজ্ঞানিক আরোহ, বৈজ্ঞানিক আরোহ, একটা হচ্ছে তোমার বৈজ্ঞানিক আরোহ, আরেকটি হচ্ছে তোমার অবৈজ্ঞানিক আরোহ, আরেকটা হচ্ছে তোমার সাদৃশ্য অনুমান। বৈজ্ঞানিক আরোহ, সায়েন্টিফিক ইন্ডাকশন, সায়েন্টিফিক ইন্ডাকশন, 2 নাম্বার হচ্ছে তোমার অবৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক অবৈজ্ঞানিক আরোহ, আনসায়েন্টিফিক ইন্ডাকশন, আনসায়েন্টিফিক ইন্ডাকশন। আর 3 নাম্বার হচ্ছে তোমার সাদৃশ্যমূলক অনুমান। সাদৃশ্যমূলক অনুমান। আরেকটি হচ্ছে তোমার সাদৃশ্যমূলক অনুমান, অ্যানালজি। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে আরোহের আমরা কি পেলাম? 3টি প্রকার পেলাম। একটি হচ্ছে তোমার বৈজ্ঞানিক আরোহ, আরেকটি হচ্ছে তোমার অবৈজ্ঞানিক আরোহ, আরেকটি হচ্ছে তোমার সাদৃশ্যমূলক অনুমান। বৈজ্ঞানিক আরোহ অর্থাৎ সায়েন্টিফিক ইন্ডাকশন, অবৈজ্ঞানিক আরোহ আনসায়েন্টিফিক ইন্ডাকশন, এবং সাদৃশ্যমূলক অনুমান অ্যানালজি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আরোহ কী এবং আরোহের প্রকারভেদ, প্রকৃত আরোহের প্রকারভেদ, এবং প্রকৃত আরোহকে কয় ভাগে ভাগ করা হয়েছে। প্রকৃত আরোহকে 3 ভাগে ভাগ করা হয়েছে, বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ এবং সাদৃশ্যমূলক অনুমান। আমরা এই বিষয়গুলো আজকের পাঠ থেকে জানতে পারলাম। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই বিষয়গুলো বাসায় ভালোভাবে অবশ্যই অধ্যয়ন করবে, এবং তোমরা অনেকেই কমেন্ট করেছো ক্লাস ভালো লাগছে, এবং এই অনলাইন ক্লাস থেকে তোমরা উপকৃত হচ্ছ। তোমাদের এই কমেন্ট বা তোমাদের এই যে ক্লাসগুলো তোমরা অনুসরণ করছো, এটা নিশ্চয়ই আমাদেরকে আরও অনুপ্রাণিত করবে। আমরা আরও ভালোভাবে ক্লাস নিতে পারবো, এবং ভবিষ্যতে যেন আমরা আরও উন্নত এবং ভালো ক্লাস নিতে পারি, সেই প্রত্যাশা রেখে আজ তোমাদের সাথে এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো, এবং স্বাস্থ্যবিধি মেনে চলো, এবং অবশ্যই তোমরা বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে, এবং তোমরা কখনোই ভুলে যাবে না যে আমরা একদম স্বাভাবিক জীবনে ফিরে গেছি। আমাদের সামনে আরও কঠিন সময় হয়তো অপেক্ষা করছে। আমাদেরকে অবশ্যই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং নিরাপদে থাকতে হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় আগামী ক্লাসে আবারও দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফিজ।